নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তিনিকেতন সাহিত্যপথ আজ শ্রদ্ধা নিবেদন করছে বাংলার পঞ্চকবির অন্যতম অতুলপ্রসাদ সেনের সার্ধশতবর্ষে। জন্ম 1872-এর 20 অক্টোবর ফরিদপুরে ব্রাহ্ম পরিবারে। বাবা রামপ্রসাদ সেন নামী চিকিৎসক, মাতামহ সাধু কালীনারায়ণ গুপ্ত বিশিষ্ট ব্রাহ্ম প্রচারক। 1884-তে পিতার মৃত্যু। তারপর 1902 পর্যন্ত অতুলপ্রসাদের জীবনে এক বর্ণিল নাটকীয় ঘটনার বর্ণমালা। 1887-তে মাতায় হেমন্ত শশীর অপ্রত্যাশিত বিবাহ। 1890-তে অতুলপ্রসাদের ব্যারিস্টারি পড়তে বিলেত যাত্রা। প্রবাসে নিজের মামাতো বোন হেমকুসুমের সঙ্গে গভীর প্রণয় সম্পর্ক। 1895-তে দেশে ফিরে আইন ব্যবসায় ব্যর্থতা। 1900 সালে আবার বিদেশ যাত্রা, কিন্তু এবার উপলক্ষ স্কটল্যান্ডে হেমকুসুমের সঙ্গে বিবাহ। বহু সামাজিক নিন্দা এবং বিরোধিতা সত্ত্বেও 1901-এ যমজ সন্তানের জন্ম, দিলীপ এবং নীলিপ। কিন্তু 1 বছরের মধ্যেই নীলিপের মৃত্যু শীতে এবং অপুষ্টিতে। স্ত্রীর প্রবল অভিযোগের তাড়নায় দেশে ফেরা নিঃস্ব, ভগ্ন হৃদয়, সমাজ বর্জিত। আশ্চর্য, তার 2 বছর পরে বন্ধুর পরামর্শে লখনৌতে ব্যবহারজীবীতে পসার এবং প্রতিপত্তি এলো। অতুলপ্রসাদ ততদিনে উত্তর ভারতে বাঙালি মননে, সমাজে, সংস্কৃতিতে এক উজ্জ্বল অস্তিত্ব। প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতা, উত্তরা সাহিত্যপত্রের সম্পাদক। 208টি গান পরবর্তী পর্যায়ে সংকলিত হল একটিমাত্র গ্রন্থে, গীতিকুঞ্জ। কিন্তু ব্যক্তিজীবনে রবীন্দ্র অনুরাগী, যদিও রবীন্দ্র অনুসারী নন। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রীতিধন্য এই অতুলপ্রসাদের তারপরের জীবন কেমন কাটল? বর্ণিল জীবন নিয়ে আজকের শ্রব্যনাট্য অতুলপ্রসাদ। প্রযোজনা হাওড়া পঞ্চক। গানের তোরে
ঠাকুরদা। কিরে অতুল, কিছু বলবি? আসছে রবিবারও কিন্তু আমি তোমার সঙ্গে সমাধি আসবো। আসবি বই কি ভাই, ঢাকা শহরে ব্রাহ্মদের ওই একটি উপাসনা গৃহ, রামপ্রসাদ তোর বাবা চাঁদা তুলে ওটা করেছে। আজ বেঁচে থাকলে, হ্যাঁ রে, তোর বাবার কথা মনে পড়ে না? বড় ভালো গান করতো। বাবার একটা গান আমার বেশ মনে আছে। ওই সুখময়ী উষে কে তোমারে নিল বালার সিন্দুর ফোঁটা কে তোমারও ভালে দিল। বলতো অতুল, বালা মানে কি? আমি এন্ট্রান্স দিয়েছি ঠাকুরদা। বালার্ক মানে প্রথম ভোরের রক্তবর্ণ সূর্য। বাহ! ওই গান শুনে আমি ঘুম থেকে উঠতাম, মা কাছেই থাকতো। মায়ের মুখের দিকে চাইলেই প্রথমে চোখে পড়তো মার কপালে বড় করে আঁকা সিঁদুরের টিপ। এমন যেন মনে হতো ও গান আমার মাকে উদ্দেশ্য করে লেখা। চুপ কর, চুপ কর ভাই। হেমন্ত শশী সে সিঁদুর এমন অকালে মুছে যাবে স্বপ্নেও ভাবিনি। আমরা লক্ষ্মীবাজারে এসে গেছি ঠাকুরদা। এই এই রোকো 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 রোকো, ওই বুঝে ডান দিকের বাড়ি। নাম আস্তে আস্তে, আমার হাত ধরে নামো ঠাকুরদা। ঠাকুরদা আমার হাত ধর, আমার হাত ধর। হ্যাঁ। ঠাকুরদা ঠাকুরদা করলে কি হবে? সবাই জানে তুই কালীনারায়ণ গুপ্তের দৌহিত্র রে অতুল, আমার মেয়ের ছেলে। তাতে কি? দৌহিত্র সন্তান তো পর, কবে আবার হাত ছাড়িয়ে চলে যাবি? কোনোদিন ঢাকা ছেড়ে যাব না। বড় হয়ে তোমার মতো গলায় মৃদঙ্গ ঝুলিয়ে আমি নগর সংকীর্তনে বেরোবো। সুযোগ এলেই এবার আমার মৃদঙ্গ তোমার গলায় ঝুলিয়ে দেব ভাই। বয়সও তো হয়েছে, আর বইতে পারি না। ঠিক বলছো, দেবে। দেব দেব, এখন চল তো। ওই বুঝি বধু এলো, মধুবনে বধু বুঝি আসে, মধুবনে বধু বুঝি আসে। বাড়িতে সবাই এত চুপচাপ কেন? তোমার মাকে দেখছি না কৃষ্ণ। আপনি বসুন বাবা। এ কি, ওরা সব কাঁদছে কেন? সুবলা মাসি, বলো না কি হয়েছে? ছুটকি, তুই জানিস কি হয়েছে? বল আমাকে। কৃষ্ণ, আর আমাকে কষ্ট দিও না, বলো। চুপ করে আছো কেন? হেমন্ত। আমার হেমন্ত শশী, কি হয়েছে ওর? মায়ের কি হয়েছে? বুঝেছি, কলকাতায় ভালো করে চিকিৎসা করাবে বলে নিয়ে গেল, তখনই জানতাম এ যাওয়াই ওর শেষ যাওয়া। তাহলে তো ভালোই হতো বাবা। সন্তান শোকের চেয়ে বড় শোক যে আছে আপনি জানতেও পারতেন না। সন্তান সুখে চেয়েও বড়? কি এমন আঘাত কৃষ্ণ? কে দিল? অতুল, যাও তো এখান থেকে একবার। আমি যাব না। যা বলবে আমার সামনে বলুন। আমার মাকে নিয়ে কথা আমার কাছে লুকোতে পারবেন না। আমি বড় হয়েছি। আহা, থাক না। বাবা, দুর্গামোহন দাস আমাদের আত্মীয় না? হ্যাঁ, তিনি আমার বৈবাহিক। ওর পুত্রের সঙ্গে আমার বিমলার বিবাহ হয়েছে। সেই দুর্গামোহন আবার আপনার নতুন আত্মীয় হয়েছেন বাবা? তার মানে কি বলছো কৃষ্ণ? দেখুন, অতুলের সামনে বলতে আমার একটু ঘেন্না করছে। ওর মা মানে আপনার বিধবা কন্যা হেমন্ত শশীকে দুর্গামোহন বিবাহ করেছেন। সে কি? মা, মা গো, এ তুমি কি করলে মা? অতুল ভাই, অনেক রাত হলো, তোর জন্য না খেয়ে বসে আছি। আমার জন্য কাউকে বসে থাকতে হবে না। কারো স্নেহ মমতায় আমার দরকার নেই। অমন বলে না অতুল ভাই, কোনোদিন তোকে পাশে না নিয়ে খেয়েছি। এরপর যখন থাকবো না, একা খেতে বসলে আমার কথা মনে পড়বে। কারো কথা কারো মনে পড়ে না। কেন মনে করব? ছেলেবেলায় আশ্রয় দিয়েছিলে বলে। মাকেও তো আশ্রয় দিয়েছিলে। তোমার নিজের মেয়ে,
সে তোমার কথা ভেবেছে? আমার কথা ভাবলো কি না ভাবলো কি এসে যায়, আমি আর কদিন। তা তোমার মায়ের ইচ্ছে তোমরা ভাই বোনেরা কলকাতায় তার কাছে গিয়ে থাকো। ও, তুমিও চাও আমরা চলে যাই না ঠাকুরদা? চন্দ্রনাথ রায়ের বাউল গান, গোবিন্দ কীর্তনিয়ার কীর্তন, হোলির গান, জন্মাষ্টমীর মিছিল ঢাকায় সব পড়ে থাক, আমি কলকাতায় গিয়ে দু হাতে মুখ ঢেকে চোরের মতো ঘুরে বেড়াই। অভিমান করে না ভাই, ঢাকা ছেড়ে গেলেই যদি গান পেছনে পড়ে থাকে তবে সে গান তো রক্তে মেশেনি। যেখানেই যাও দেখো বাউল ভাটিগানির উদাস করা সুর, কীর্তনে প্রাণ মাতানো রেশ তোমাকে কোনোদিনই ছাড়বে না। আমার মৃদঙ্গ তো তোমার গলায় দিতে পারলাম না, আশীর্বাদ করি তোমার সোনার মৃদঙ্গ হোক। যাদবায় মাধবায় কেশবায় নমঃ আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি হৃদয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায়। তুমি? আপনি তো দুর্গামোহন দাস। হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমি ঢাকা থেকে আসছি। আমার নাম শ্রী অতুল প্রসাদ সেন। ও, তুমি স্যার কেজি গুপ্তের ভাগ্নে না? পিতার নাম ঈশ্বর রামপ্রসাদ সেন। মার পরিচয় ঢাকায় আমাকে লোকে বেশি চেনে। জানি জানি, বসো। আমরা 3 বোন 1 ভাই, আমি বড়। এন্ট্রান্স পাস করেছি। বোনেদের আপনার আশ্রয় রাখতে এসেছি। বেশ তো, তোমার বোনেরা আমার কাছে কলকাতায় থাকবে আর তুমি। আমার জন্য আপনি ভাববেন না। কিন্তু তোমার মা যে দিন রাত তোমার কথা ভাবে। কি হলো, কিছু বলছো না যে? আমার বোনেরা বড় দুঃখী, ওদের দেখবেন। অতুল প্রসাদ, বলুন। এদিকে ফেরো, আমার দিকে তাকাও। দেখো, আমি তোমার জন্যেও কিছু করতে চাই। ঠিক এই মুহূর্তে আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার যে আছে। তুমি যে এত বড় হয়েছো তা আমি জানতাম না। তোমার কাছে সব কথা বলতে আমার সংকোচ নেই। তোমার মাকে বিয়ে করে আমি কোনো অন্যায় করেছি বলে আমি মনে করি না। এসব মনে করো এক প্রৌঢ়ের স্বীকারোক্তি। কলকাতায় তোমার বড় মামার বাড়িতে হেমন্ত শশীকে যখন দেখি তখন ওকে বড় নিঃসঙ্গ বিষণ্ণ বলে মনে হয়েছিল। আমি যাই। দাঁড়াও অতুল প্রসাদ, তোমাদের ভাই বোনদের আগে দেখিনি। তোমাদের থেকে আলাদা করে শুধু হেমন্ত শশীকে দেখেছি এবং আমার সেটাই ভুল। সমাজের অনুশাসনে জীবনের স্বাভাবিক হাসি আনন্দ গান থেকে নির্বাসিত এক নারীকে আবার তার আগের জীবনে ফিরিয়ে দিচ্ছি, এই অভিমানে খেয়াল করিনি অলক্ষ্যে আর একটা বুকে তখন ক্ষোভ আর দুঃখের পাহাড় জমছে। সেই সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে দাও আমাকে। অতুল, তারপর মা আসছেন। অতুল, তোমরা কথা বলো, আমি যাই। মা, অমন করে তাকিয়ে কি দেখছিস বাবা? তোমাকে কেমন নতুন লাগছে মা, কেমন অচেনা। আমার উপর রাগ করিস না। তোমার এমন রাজ রাজেশ্বরী বেশ, তো কেন তো দিন মনে হয় মা? অতুল, আমাকে ছুঁয়ে বল, তোর মনে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই? বিশ্বাস করো মা, এক মুহূর্ত তোমার ভালো মন্দ ন্যায় অন্যায়ের বিচার করতে বসিনি। তবু এই কথাও সত্যি, বারবার মনে হয়েছে তুমি আমার আগের মা থাকলে ভালো হতো। এই যে অতুল, এসো, বসো, কথা আছে। বড় মামা, বলুন। আচ্ছা, দুর্গামোহন বাবুর ভাইপো চিত্তরঞ্জন দাস তোমাদের ওই প্রেসিডেন্সিতেই পড়ে শুনেছি। পড়তো, ও বিলেতে গেছে। সে যাই হোক, কলেজেও নিশ্চয়ই এসব কথা নিয়ে কানাকানি হয়। কি কথা? সবাই নাকি আমাকেই দোষারোপ করছে, বলছে স্যার কেজি গুপ্ত অতুল প্রসাদকে আটকে রেখেছে, দুর্গামোহন দাসের কাছে যেতে দিচ্ছে না। না না, সেরকম কিছু। ভাইদা তো আমাদের এখানে ভালোই আছে বাবা। এটা ভাই তার মামার বাড়ি, মামার বাড়ি ছেড়ে পরের বাড়িতে গিয়ে থাকবে নাকি? হেমকুসুম ঠিকই বলেছে, কিন্তু কিন্তু কি? আপনি যদি আমাকে সাহায্য করেন,
আমি ভাবছি অন্য কোথাও চলে যাব কলকাতা ছেড়ে। অ্যাজ ইউ লাইক, কিন্তু কোথায় যেতে চাইছো? দেশে, ঢাকায়? না তবে মামা, চিত্তরঞ্জনের মতো আমি বিলেতে যেতে পারি না। কেউ যদি আমাকে চাকর করেও সঙ্গে নিয়ে যায়। আরে না না, চাকর করে নিয়ে যাবার কথা ভাবছো কেন? যদি মনে করো দূর দেশে গেলে প্রাণের জ্বালা জুড়োবে, যেতে পারো। আরে বাবা, ব্যারিস্টারি পড়ে আসতে পারো তো। ভাইটা খুব ভালো ব্যারিস্টার হতে পারবে না বাবা? লেট আস হোপ সো। আমি বলছি হবেই। কি করে বুঝলি? ভাইটা বলে দেব? জানো বাবা, ভাইটা না ঘরে বসে বক্তৃতা প্র্যাকটিস করে, আমি শুনেছি। ঠিক আছে ঠিক আছে, গেট ইয়ারসেলফ মেন্টালি প্রিপেয়ার্ড। দেখো, ব্যবস্থা একটা হয়েই যাবে। তুমি এক কাজ করো, ওই মিডল টেম্পলে একটু খোঁজ খবর নাও। দেখো, আজ কিন্তু আমি উঠি। খুব আনন্দ হচ্ছে না ভাইটা? কি জানি। দাঁড়াও, একটা কাগজ কলম দিই। এই না, লিখে ফেলো। কি? কি আবার গান? গান লেখা অত সহজ নাকি? পারো বলে খুব অহংকার না তোমার? তপসির অন্নপ্রাশনে তুমি গান লেখোনি? তোমারই উদ্যানে তোমারই যতনে উঠিল কুসুম ফুটিয়া। তোমার মনে আছে এখনো? সুরটা কি সুন্দর! ওটা ছেলে মানুষই হেম। ওই বয়সে কি জানি কে তিনি। সমাজে শোনা উপাসনার কথা সাজিয়ে লাইন মিলিয়ে লেখা। তুমি সব সময় এরকম মুখ ভার করে থাকবে না তো। আমাকে ছুঁয়ে বলো, মনে মনে তোমার আনন্দ হচ্ছে না? হেম, এখানে তো এখন কেউ নেই। আচ্ছা, একটা কথা বলবো? আমাকে নিয়ে একটা গান লেখো না ভাইটা, লিখবে? লিখেছি তো, শুনবে? চাঁদিনী রাতে কে গয়াসিলে, চাঁদিনী রাতে কে গয়াসিলে, উজ্জ্বল নয়নে কে গো হাসিলে, উজ্জ্বল নয়নে কে গো হাসিলে, চাঁদিনী রাতে কে গো আসিলে। ছেলেকে তোমার কাছে এনে দিয়েছে হেমন্ত শশী। আর আমার কোনো দুঃখ নেই। অতুল প্রসাদ, বলুন। তুমি বিলেত যাচ্ছ। কয়েক বছর পরে যখন ফিরে আসবে তখন হয়তো আমি বেঁচে থাকবো না। তাই এখনই নিজের জীবনের একটা গল্প বলবো তোমাকে। বলুন। শোনো, তার আগে এ- এই নাও, এই টাকাটা তুমি নাও। বিদেশে অনেক খরচ। জানি জানি তোমার মামারা দিচ্ছেন, তবু মনে করো তুমি তো আমার ছেলেরই মতন। এই সামান্য সাহায্য নিলে আমি খুবই আনন্দ পাবো। নাও নাও নাও, ধরো। কি বলবেন বলছিলেন? ও হ্যাঁ, তখন তোমার জন্মও হয়নি। আমি প্রতিজ্ঞা করেছিলাম বিধবা বিবাহে যত রকম ভাবে পারি সাহায্য করব। আমার বাবা দ্বিতীয় পক্ষে যাকে বিয়ে করে আনলেন তিনি নিতান্তই ছেলে মানুষ, আমার ওই প্রথমা স্ত্রী ব্রহ্মময়ের সমবয়সী। বাবা মারা গেলেন আর সেই তরুণী বিমাতা বিধবা হলেন। আর আমার মনে হলো এই বৈধব্যকে মেনে নেওয়া অন্যায়। জানো, আমি আমার এক বন্ধুর সঙ্গে তার বিবাহ দিয়েছিলাম। সেজন্য আমি অনেক নিন্দে মন্দ নির্যাতনও সহ্য করেছি, তবু যা সত্য বলে মনে করেছি তা থেকে কখনো বিরত হইনি। সমাজের সঙ্গে মানিয়ে চলা সবসময় খাঁটি মনুষ্যত্বের প্রমাণ নাও হতে পারে অতুল প্রসাদ। তবুও তো সমাজকে মেনে চলতে হয়। সমাজ আছে বলেই কি ব্যক্তিটা একেবারে তুচ্ছ হয়ে যাবে? তার মন বলে কিছু থাকবে না? দেখো অতুল প্রসাদ, জীবনে নানা ধরনের সংকট আসে। আর এই বয়সে তুমি সব তা বুঝবে না, কিন্তু তার মধ্যে হৃদয়ের সংকট সবচেয়ে ভয়ঙ্কর। আশীর্বাদ করি তোমাকে যেন কোনোদিন তা বুঝতে না হয়।
আচ্ছা, আজ আমি যাই, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো। মা, তুমি কিছু বলবে না? বিলেতে গিয়ে চিঠি দিস, মাকে যেন ভুলে যাস না বাবা। অতুল, আমার দিকে চা, মুখ তোল। মা, ও কি বুড়ো ছেলে, কি দেখছিস এমন করে? তোমার কপালে সিঁদুর দেখে বাবার সেই গানটা মনে পড়ে গেল মা। বালার কো সিন্দুর সোহা কি তোমার ভাগে দিল। এক্সকিউজ মি, এ, আসতে পারি? আরে হেমকুসুম, তুমি? আরে ভাইদা, লন্ডনে এসে তুমি তো একবারে পুরোদস্তুর সাহেব হয়ে গেছো ভাইদা। এদেশে জল হওয়ার গুণ বোধ হয়। কিরকম সারপ্রাইজ দিলাম! সত্যি এখনো আমি বিশ্বাস করতে পারছি না হেম, যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। জানো, দেশের মানুষদের দেখবার জন্য আমি হাঁপিয়ে উঠেছিলাম। আর আমাকে দেখবার জন্য? তোমার কি মনে হয়? তোমার মনের কথা আমি কি করে জানবো ভাইদা? আমার কিন্তু তোমার জন্য ভীষণ মন কেমন করছিল। কতদিন তোমাকে দেখিনি, তাই চলে এলাম। চলে এলে মানে? কলকাতা থেকে লন্ডন? ইচ্ছে করলে আমি সব পারি। আমি মেয়ে কার দেখতে হবে না? স্যার কেজি গুপ্ত, মেম্বার বোর্ড অফ রেভিনিউ। গভর্নমেন্টের কাজে বাবা লন্ডন আসতে হলো, আমি এই সুযোগ ছাড়ি? শুধু তোমার জন্যই এসেছি কিন্তু। ধন্যবাদ, ধন্যবাদ হেম। শুধু ধন্যবাদ, আর কিচ্ছু না। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর। আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর। আজ আমার সোনার বধূ, আজ আমার সোনার বধূ এলো আপন ঘর, ওগো অনেক দিনের পর। কদিন থাকছো? দ্যাট ডিপেন্ডস। কতদিন থাকলে এদেশের জলবায়ুর গুণ আমার গায়েও লাগতে পারে। তুমি এমনিতেই সুন্দর কুসুম। এদেশে এসে বেশ ফ্ল্যাটারি শিখেছে তো। সুন্দর না আরও কিছু। শোনো ভাইদা, যে কদিন আছি আমাকে লন্ডন শহর ঘুরিয়ে দেখাবে আর গান শোনাবে। আর তুমি? ব্যারিস্টার হয়ে দেশে ফেরো, ভায়োলিন শোনাবো, খুব রেওয়াজ করছি। চলি। ঝড়ের মতো এসে চলে যাবে? তুমি কি রকম সাহেব ভাইদা, একা একজন লেডি চলে যাচ্ছে, তোমার মনে হলো না আহা ভদ্রমহিলাকে একটু এগিয়ে দিই? চলো চলো। আমার মা কেমন আছেন হেম? জানি না, আমাদের সঙ্গে পিসিমার কোনো সম্পর্ক নেই। অতুল, তুমি তুমি তো কলকাতার প্র্যাকটিস করছিলে, হঠাৎ দুম করে রংপুর চলে গেলে। সেখানে মন দিয়ে কেস টেস করো। রংপুর কোর্টেও পসার কিনছে না। আরে বাবা, জমবে কি করে? প্রায়ই তো শুনি তুমি রংপুর থেকে কলকাতায় চলে আসো। এই তো বোধহয় 1 মাসের মধ্যে 2 বার এলে। কেন, কি হলো, চুপ করে রইলে যে? হ্যাঁ অতুল, আমি সব জানি। কি কি জানেন? দেখো, সব কবিতা টবিতা লেখা ছাড়ো অতুল। কোথায় কি এক খামখেয়ালের আসর হয়েছে, সেখানে তোমাকে হাজিরা দিতেই হবে। কেন? শুধু এই? আর কিছু জানো না? তোমাদের আসরে কি হয়? ওখানে রবিবাবু আসেন, ডিএল রায়, আমার লন্ডনের বন্ধু। আজ কোথায় উঠেছ? কৃষ্ণের ওখানে? ভালো। হোয়াট? এ তুই কি বলছিস হেম? ঠিকই বলছি বাবা, অতুলকে আমি ভালোবাসি। স্টপ ইট।
স্যার কেজি গুপ্তর মেয়ে তার আপন পিস্তত ভাইকে বিয়ে করছে শুনলে সমাজে আর আমরা মুখ দেখাতে পারবো? অতুলের ফিউচার কি? একটা ব্রেথলেস ব্যারিস্টার? তোমার আপত্তিটা তাহলে কিসে বাবা? সমাজে আমাদের অমর্যাদা হবে বলে, না পুতুল ব্রিফলেস বলে? আপত্তি দুটোতেই। ঠিক পিসির ধারা পেয়েছো তুমি। হেমন্ত শশী একবার বংশের মুখে কালি দিয়েছে, এবার তুমি তার উপযুক্ত ভাইঝি। পিসিমার সঙ্গে আমার তুলনা করবে না বাবা। আমি এমন কিছু করছি না যে। এদেশের ব্রিটিশ আইনে কাজিন ম্যারেজের প্রভিশন নেই। স্কটল্যান্ডের গ্রেট ন্যাগরিনে কাজিন ম্যারেজ চলে। আমরা বিলেতে গিয়ে বিয়ে করব। তোমারও মাথা হেঁট হবে না, আর ওখানেই অতুল প্র্যাকটিস করবে। ও, তাহলে তো দেখছি সব সিদ্ধান্তই তোমরা নিয়ে ফেলেছো। দেন প্রসিড। দেখো হেম, ছোটবেলা থেকে যে প্রাচুর্যের মধ্যে তুমি মানুষ হয়েছো, তাতে রোম্যান্টিক অ্যাডভেঞ্চারিজমের সঙ্গে সিকিউরিটির কথাটাও একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। সিকিউরিটি কিসের? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক বোথ। দেশের বাড়িতে অতুল আর্থিক অনটনের মধ্যেই মানুষ হয়েছে, আর তুমি যা চেয়েছো তাই পেয়েছো। ও কিন্তু বেশিরভাগই পায়নি। পাওয়াটাই তোমার স্বভাব হয়ে গেছে, আর যা পেয়েছে তাতেই মানিয়ে নিতে শিখেছে অতুল। এই মানসিকতার কখনো মিল হয়? দেখো বাবা, এত সব ভেবে দেখিনি। মেবি ইউ আর রাইট, তবু আমরা বিয়ে করব। জীবন শুধু গান আর কবিতা নয় হেম। বিলেতে গিয়ে প্র্যাকটিস করবে, সেখানেও যদি প্র্যাকটিস না জমে? হতে পারে। হতে পারে না, হবেই। যার হবার হয় তার নিজের দেশেই হয়। বিলেতে গিয়ে তখন তো অগাধ জলে পড়বে। কি করবে তখন? দুঃখ দারিদ্র ভোগ করব। পারবে? জেদ করে দুঃখ কষ্ট সহ্য করবে? আমাকে তো তুমি জানো বাবা, না পারলেও হেমকুসুম স্যার কেজি গুপ্তর কাছে নিশ্চয়ই হাত পাতবে না। মা, তুমি? তোমার মকদ্দমার কাজ শেষ হয়েছে? হ্যাঁ, কিন্তু গাড়িতে উঠে এসো। আমি তো কিছু। তুমি আদালতে এসেছো আমাকে? গাড়িতে উঠে এসো অতুল, তোমার সঙ্গে আমার কথা আছে। এখানে বসো। এ তো ঠাকুর ঘর। হ্যাঁ, এই ঠাকুর ঘরেই বসবো তোমার সঙ্গে। বলো। আমি তোমাকে একটাই কথা বলবার জন্য এখানে নিয়ে এসেছি। এ বিয়ে তুমি করতে পারবে না। ঠাকুরের পা ছুঁয়ে বলো, এ বিয়ে তুমি। মা, এসব কি বলছো তুমি? পা ছো অতুল। না না, মা, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। আমি তোমাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। পাপ? আমরা দুজনকে ভালোবাসি। কিন্তু হেম তোমার পিস্তুত বোন। হিন্দু মতে এ বিয়ে হয় না। আমরা হিন্দু মতে বিয়ে করব না। স্কটল্যান্ড এ বিয়ে আইনসম্মত। আমরা সেখানে। একটা মেয়ের জন্যে? একটা মেয়ের জন্য নয় মা, ভালোবাসার জন্যে। তুমি এই কথা বলছো? তুমি যে তুমি নিজে। হ্যাঁ, আমাকে যিনি স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, তিনি আমার মনের মধ্যে কোনো অপূর্ণতা রাখেননি। কিন্তু ওই হেম। ছি মা, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। তুমি কি ভেবেছো? হেমের নামে চারটি নিন্দে করলে। আমি হেমের নামে কান ভাঙানি করবার জন্য তোকে ডেকে আনিনি অতুল। আমি। তুমি বলো, কি জন্য ডেকেছ আমাকে? বলো। তুই বুঝতে পারছিস না। হেমকে নিয়ে তুই জীবনে কখনো সুখী হতে পারবি না অতুল। হেমের মধ্যেই আমি আমার জীবনের সব সুখকে খুঁজে পেয়েছি। মোহ মোহ, আমার কথা শোন। বড় লোকের আদুরে মেয়ে, ও কোনোদিন সংসারের দিকে মন দেয়নি। ওর মনটা বাইরে বাইরেই উড়ে বেড়ায়। ও কোনোদিন সংসারের হবে না। কি হলো? কি দেখছিস আমার দিকে তাকিয়ে? অপেক্ষা করছি কখন তোমার কথা শেষ হবে। তুই তাহলে উঠি মা, যদিও জানি না এই মা ডাকাটা ডাকবার সুযোগ আর কখনো পাবো কিনা। চলি। অতুল, অতুল শোন। এই লন্ডন শহরটা আমি আর সহ্য করতে পারছি না হেম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে সরে এসে আমরা বিয়ে করলাম। এই শহর আমাদের জন্য ফুলের শয্যা পেতে দিল না। শুধু দিন যাপনে, শুধু প্রাণ ধারণের জন্য একটা একটা করে আমার গায়ের অলংকার বেছে দিয়েছি। এর চেয়ে দেশের আপনজনের কাছে সাহায্য চাওয়া আমার পক্ষে অনেক কম লজ্জার হতো।
শোনো না, আমার গয়নাগাটি সোনাদানার জন্য এতটুকু দুঃখ নেই। স্ত্রীর অলংকার এমনি করে দুর্দিনে স্বামীর অহংকার বজায় রাখে। তুমি যাদের দেশের আপনজন বলো, তারা তো কিছু টের পেল না। কিন্তু হেম, দারিদ্র আর অনটনকে কতদিন আড়াল করে রাখবে? গায়ে তো আর এক রুটিও সোনাও নেই। আমি সব আড়াল করে রাখবো, যতদিন না ভাগ্য তোমার দিকে মুখ তুলে যায়। শুধু শুধু একটাই দুঃখ আমার, জানো, 7 মাসের শিশু দিলীপকে আমি তো মৃত্যুর কাছ থেকে আড়াল করে রাখতে পারলাম না। ওর কথা ভুলে যাও হেম। নীলিপের সঙ্গে ঈশ্বর তো দিলীপকেও দিয়েছেন। দিলীপকে নিয়েই আমাদের প্রথম সন্তান শোক ভুলে থাকতে হবে। আমি যে ভুলতে পারি না। দিলীপ বড় কষ্ট পেয়েছে। দারুণ শীতে ওর যেটুকু উত্তাপ পাওয়ার দরকার ছিল তা আমি দিতে পারিনি। ওদের 2 ভাইয়ের জন্য আকাশের তারা খুশি আনার কথা ছিল, আমি তো নীলিপকে কিচ্ছু দিতে পারিনি। দিন এলে দিলীপকেও দিও। কি যে দেব, কবে দেব, আমি কিচ্ছু জানি না গো। আমার কেমন ভয় করে তোমার আপনজনদের অভিশাপে দিলীপও থাকবে না। ছি, ওসব মুখে আনতে নেই হেম। তোমার আমার উপর তারা বিরূপ হয়ে থাকতে পারেন, তাই বলে দিলীপকে। চুপ করো, আমাকে স্তোক দিও না। আজ পর্যন্ত একটা চিঠি দিয়ে যারা খোঁজ রাখেনি আমরা বেঁচে আছি না মরে গেছি, তাদের ভালোবাসায় দিলীপের দরকার নেই। কি হলো, আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? ভাবছি কি? এ তোমাকে আমি কোথায় এনে ফেললাম হেম? কোন বাড়ির মেয়ে তুমি? আর আজ এখানে ব্যারিস্টারের ঘরে। এইসব কথা বলে কি হয় তোমার? আমাকে কষ্ট দিয়ে আনন্দ পাও? ল্যান্ডলেডি মিস মার্গারেট আজকেও এসেছিলেন। কিভাবে তাকে কাকুতি মিনতি করে ফেরত পাঠিয়ে দিলে তাও তো দেখলাম। খারাপ সময় সবাইকার জীবনেই আসে, একদিন না একদিন। হেম, চলো আমরা দেশে ফিরে যাই। মানে কলকাতা? না, লখনৌ। আমার এক বন্ধু আছে, মমতাজ হোসেন, এখানেই প্র্যাকটিস করে। সে কথাটা বলছিল। যাবে হেম? যদি মরতে হয় নয় দেশের বাড়ি গিয়ে মরি। কি? আচ্ছা, চলো। এসো, চা বোধহয় ঠান্ডা হয়ে গেল। এসব এ ঘরে কেন? রোজই তো ডাইনিং হলে বসো, আজ আমার ঘরে বসে খাও। কি সুন্দর টেবিল সাজিয়েছি দেখো। তুমি আবার এসব করতে গেলে কেন হেম? থাক, আর দিও না। লন্ডনে কিন্তু আমি এসব করতাম। কোথায় বেরোচ্ছ? কি হলো, খাও। দিলীপকে দেখছি না। ও মহেশের কাছে পড়ছে। জানো, মহেশ বলছিল দিলীপের মধ্যে কেমন একটা জেদি একরোখা ভাব হয়ে যাচ্ছে। কেন বলো তো? আমি উঠি। তাড়াতাড়ি ফিরো, বেশি রাত করো না। আমার কিরকম ভয় ভয় করে ঘরে একা একা। একা? একা কিসে? বাবুর্চি, খানসামা, মুন্সি, চৌকিদার, বাড়ি ভর্তি লোক লস্কর। তোমার নতুন হয়েছে কি না? হেম, এসব বড় লোকই আমি অনেক দেখেছি। স্যার কেজি গুপ্তর মেয়ে আমি। আমাদের বাড়িতেও লোক লস্কর আড্ডালি বেয়ারার অভাব ছিল না, কিন্তু তারা ঘরেও থাকতেন, নিজের স্ত্রীর দিকে, সংসারের দিকেও একটু দেখতেন। তাদের সঙ্গে যাকে। কি বলতে চাইছো তুমি? যা বলতে চাই তা বলতে আমার লজ্জা করে। ভালোবাসা থাক, ভালোবাসা শব্দটা থাক। সংসারের প্রতি কর্তব্য, ডিউটি কাকে বলে, সেটা যদি এই বয়সে এসে একজনকে বুঝিয়ে দিতে হয়, তার চেয়ে লজ্জা আর কি। আমি সংসারে ডিউটি করি না। লখনৌ আসার পর থেকে। হ্যাঁ, রোরিং প্র্যাকটিস তোমার, অনেক টাকা। কিন্তু যাকে, তুমি যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। ফিরতে রাত হবে। বাবুল মোরা নৈহার ছুট হি যায়, বাবুল মোরা নৈহার ছুট যায় মোরা
जाए, चार कहार मिले मोरी डोलिया सजावे, मोरा अपनावे गाना छूट जाए, मोरा नैहर छूटो। बाबू साहब, बाबू साहब, हाँ? आज अपना दिमाग ठीक नहीं। না না, তুমি গাও, গাও রতন ভাই। नहीं, आज गाना बंद। কেন? আজ কানায় আপনার মন নেই বাবু সাহেব, আপনি অন্য কিছু ভাবছেন। ঝুট বললাম? না, ঠিকই বলেছ। আপনার গানায় মন না থাকলে আমার ভালো লাগে না। আপনি তো আমার এই হাভেলিতে আজ যারা আসেন তাদের মতো নন বাবু সাহেব। আপনার আঁক দেখলে আমি বুঝতে পারি আপনি শুধু রতন ভাইয়ের রূপ পেতে আসছেন না, ঠুমরি শুনতে আসছেন না, তার গানাকে আপনি নিজের মনের মধ্যে, বুকের মধ্যে শুষে নিতে আসছেন। ভুল বললাম? তুমি বুঝতে পারো না? পারি না? রতন ভাই সব বুঝতে পারে, মেহমানদের চিনতে তার সময় লাগে না। আসলে গান ভালোবাসি তো, যে কোনো গান। একটু একটু গান বাজবার চেষ্টা করি, গাইবার চেষ্টা করি। তুমি যখন গান গাও রতন ভাই, তখন তোমার মুখের দিকে তাকিয়ে তোমার গলার কারুকাজ শুনতে শুনতে আমি আসলে আমার নিজের মুখোমুখি দাঁড়াই। আমার লেখার টেবিলে, আমার রেওয়াজের ঘরে তুমি হলে আমার ভেতর বাড়িতে ঢোকার দরজা। কিন্তু আজ 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 কি হয়েছে বাবু সাহেব? না, কিছু না। রতন, ভালো ড্রিঙ্কস কি আছে আমাকে একটু দেবে? দাও না। কি হলো? কি দেখছো অমন করে? नहीं, দেবে না? नहीं বাবু সাহেব, গানে যখন আপনার নেশা হলো না, তখন শরাব দিয়ে মন ভোলাতে আমি পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। রতন, একটা গান খুব গাইতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এক্ষুনি গাইতে না পারলে মরে যাব। গাইতে দেবে? এ আপনি কি বলছেন বাবু সাহেব? পাগলা মনটা রে তুই ভাঙ, কেন রে তুই যে সে থা প্রাণে পরিষ্ফাদ, এই যে, এই যে হেমকুসুম, চলো। কোথায়? দেখবে, চলো না। গাড়ি থেকে নামতে দিইনি, বলেছি আমরা সবাই মিলে এসে তোমাকে নামাবো। হেম, আমার মা এসেছে। মা। পিসিমা? কে নিয়ে এলো তাকে? কে আসতে বলেছে? ছেলের বাড়িতে মা আসবে, তার আবার। তুমি বড় তাড়াতাড়ি পুরনো কথা সব ভুলে যেতে পারো। মনে পড়ে প্রথম যখন লখনৌ এলাম আমরা, তোমার মা দুর্গামোহন দাসকে বিয়ে করেছেন বলে শহরের নববিধানীর আড়ালে নিন্দেমন্ত করেনি? উনি বুঝি সেই পুরনো ক্ষত আবার খুঁচিয়ে দিতে এলেন? বেদনার স্মৃতি ভুলে যাওয়াই ভালো হেম, তাতে মনে কালি পড়ে না। অত উদারতা আমার নেই। মনে কালি পড়ে পড়ুক, তোমার মায়ের সঙ্গে এক বাড়িতে আমি থাকতে পারবো না। আমি দিলীপকে নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকবো। তাতে সমাজে আমাদের মর্যাদা বুঝি খুব বাড়বে। তুমি আমাকে
ছোট করতে চাইছো হেম? তোমার মায়ের পাশাপাশি আমাকে এক বাড়িতে রেখে তুমি আমাকে ছোট করছো না? কি ডাকবো, কি বলে পরিচয় দেব? শাশুড়ি মা না পিসি? হেমন্ত শশী সেন বলবো না হেমন্ত শশী দাস? আমি ওকে সহ্য করতে পারি না। অতুল, মা, হেম তাহলে সত্যি সত্যি আলাদা বাড়িতে উঠে গেল? যাক, একা মেয়ে মানুষ। কে একা নয় মা, তুমি একটু আমার পাশে বসো। উঠিস না, শুয়ে থাক, তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই। আরে অতুল, এ কি চেহারা হয়েছে তোর? তুমি প্রথম দেখলে মা, আর কেউ তো কোনোদিন বললো না। আমার জন্যই হেম বাড়ি ছেড়ে চলে গেল। আরে সেজন্য আমার উপর রাগ করিস নি তো? মা, তুমি আমাকে অনেক সুখে বঞ্চিত করেছো, কিন্তু একটা দিনের জন্য স্নেহ থেকে বঞ্চিত করনি। বাবা, ও দিলীপ, নিশ্চয়ই তোমার মায়ের চিঠি দিতে এসেছো। উনি আমাকে ব্ল্যাকমেল করছেন, নতুন মোটর গাড়ি কিনে দিতে হবে, তা না হলে উনি আমাকে লোক সমাজে হেয় করতে ছাড়বেন না। তাই করতে বলো। মায়ের শরীর খারাপ বাবা। আর আমি কি করব? ডাক্তার ডাকো, টাকার দরকার হলে মুন্সিজির কাছ থেকে টাকা নিয়ে যাও। এ তুই কি বলছিস অতুল? ঠিকই বলছি মা, আমার সঙ্গে সবাইকে টাকার সম্পর্ক। আমি ছোটবেলা থেকে স্নেহ ভালোবাসার কাঙাল তো, কেউ বানিয়ে বানিয়েও যদি দুটো মিষ্টি কথা বলে সব ভুলে যাই। অতুল, কাকে বলছিস এসব? দিলীপ তো চলে গেছে। আমার বন্ধু মমতাজ হোসেন বলতো, আল্লাহ যাকে দেয় না আসাদুল্লাহ তার ঝুলি ভরে দেয়। নবাব বাদশাহ কি দিতে পারে? আশরাফি, খ্যাতি, প্রতিপত্তি, শিরোপা, কিন্তু সুখ সে পাবে কোথায় যে মুঠো ভরে বিলোবে? ঠাকুরদা তাই বলতো, শেষ পর্যন্ত সেই পরম পুরুষের কাছে হাত পাততে হবে ভাই। বলিব না রেখো সুখে, চাহ যদি রেখো দুঃখে, তুমি যাহা ভালো বোঝো তাই করিও। শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। নমস্তে, আপনি? আমার নাম রতন বাই। ও, আপনার নাম আমি শুনেছি, বলুন কি ব্যাপার? আপনাকে কুছ কথা বলবার ছিল, একদম গুপচুপ। আমার মানে মিস্টার এপি সেনের ব্যাপারে যদি কোনো কথা হয়? কথাটা তার ব্যাপারেই, লেকিন এর মধ্যে আপনিও জড়িয়ে আছেন। দেখুন আমি... हमको बताने का फुर्सत तो दीजिए। বলুন। আমি যার হাভেলিতে থাকি তার একটা মামলা ঝুলছে কোর্টে। ও পক্ষে রয়েছেন আপনার হাজব্যান্ড। হ্যাঁ, কিন্তু আপনার হাজব্যান্ড যাতে এই মামলা থেকে সরে দাঁড়ান তার জন্য মালিক বহুত টাকা খরচ করতে চেয়েছেন, লেকিন মিস্টার সেন রাজি হননি। না। এখন তাকে আমাকে রাজি করাতে হবে? হ্যাঁ। মিস্টার সেন তো আপনার ওখানে যান টান, আমার ব্যাপারে তিনি কিছু বলেননি আপনাকে? আমার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে? অবশ্য না, আপনার ওখানে গেলে তো আমার কথা তার মনে থাকার কথাও নয়। আপনাদের রিলেশন যে ভালো নয় সেটুকু আমি জানি বহেন। বহেন বলবেন না, কোনো বাইজির মুখ থেকে। আমি জানি ওটা মুখ ফুসকে বেরিয়ে গেছে, মাফ করে দিজিয়ে। আমার পক্ষে মিস্টার সেনকে কিছু বলা সম্ভব নয়, দ্যাটস অল। এবার আপনি আসুন। না বললে আপনি বিপদে পড়ে যাবেন, আর এই কথা বলবার জন্যই আমি এসেছি। বিপদ মানে কি বলতে চাইছেন আপনি? এই মামলাটার সঙ্গে বহুত শরিকের সাথ জড়িয়ে আছে,
তারা সকলেই রহিস আদমি, কিন্তু বাবু সাহেব, মাফ কিজিয়ে মিস্টার সেন, মামলাকে এমন জায়গায় নিয়ে এসেছে তাতে তাদের জেতা নামুমকিন। তাতে আমার বিপদ কি করে হলো? এই মামলা থেকে ব্যারিস্টার অতুল প্রসাদ সেন যদি সরে না যান, তাহলে আপনাকে কিডন্যাপ করা হবে, গুম করা হবে, কি? আপনাকে খতম বি করা হতে পারে। আপনার কাছে এসে আমায় এই কথাটা বলতে বলা হয়েছে। এই কথাটা মিস্টার সেন বলেছেন? এই কিডন্যাপের কথাটা কি হলো বলুন? বলা হয়েছিল। উনি শুনে কি বললেন? এসে উড়িয়ে দিলেন, বললেন দেশে আইন নেই, বিচার নেই। ঠিকই তো বলেছেন। না, ঠিক বলেননি। এটা লখনৌ, এরা সব নবাব ফ্যামিলির লোক। এরা কি পারে আর পারে না, আপনার জান भी চলে যেতে পারে। আপনি ওকে একটু বলুন কি হলো, কি ভাবছেন? না, কিছু না। আমি তাহলে আসুন। দিলীপ, 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 কি হয়েছে মা? গাড়ি ডাক, ও বাড়ি যাব। ব্যারিস্টার এপি সেনের সঙ্গে এটা বোঝাপড়া করতে হবে। কি হচ্ছে মা? আমি কিন্তু আর যাব না। তা যাবি কেন? মাকে অপমান করেছে, তাতে তোর কি? তোর বাবা তার মায়ের জন্য কি না করছে, আর তুই তার ছেলে। যা যা এখান থেকে, কাউকে চাই না আমি, কাউকে আমার দরকার নেই। এত পোড়া গন্ধ আসছে কোথা থেকে? এ কি, এখানে এত আগুন জ্বলছে কিসের? কি ব্যাপার? সব পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে আছে সব। বাংলোয় আগুন লেগে যাবে যে। আদালতে যাওয়া স্যুটগুলো এমন করে জ্বালিয়ে দিয়েছে। কে করলে এসব? বিলেতে বানানো নতুন নতুন কোট প্যান্ট। হেম, হেম, এই যে হেম, এখানে বসে বসে কাঁদছো। কোট প্যান্টগুলো অমন করে না জ্বালিয়ে একদিন আমাকে ধরে আগুনের মধ্যে ফেলে দাও না। আমার মুখে কাপড় চাপা দিয়ে তোমার শত্রুরা কোনো হারেমে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলে তুমি খুশি হতে না? ওসব বাজে কথা। লখনৌ লেফটেন্যান্ট গভর্নর তো আমার মরে যায়নি। তুমি এ বাড়িতে এসে থাকো, এ তোমারও বাড়ি। আমার বাড়ি? মিথ্যে কথা বলো না। আমি তোমার মতো সবাইকে বাদ দিয়ে বাঁচতে চাই না হেম। এ বাড়িতে মা আসবে, আমার বোনেরা আসবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমি আসবো না। হেম, কষ্টের দিনে, দুঃখের দিনে, শোকের দিনে মনে করে দেখো তো, আমরা কত ঘনিষ্ঠ ছিলাম, কত অন্তরঙ্গ ছিলাম। আজ কোনো কিছুর অভাব নেই, তবু একজন আর একজনকার কাছে আসতে পারছি না। বলো কেন? কেন? আর জমা ছাড়ো। ছাড়বো না। আমাদের সেই পুরনো দিনগুলো, লন্ডনে সেই দারুণ অভাবে অনটনের দিনগুলো আমাকে ফিরিয়ে দাও। পাগলামি করো না। কি বললে? বাইরের মানুষের কাছে ভালো সেজে আছো আর দিনরাত আমাকে পিসছো? আমি পাগল? পাগলামি তুমি দেখেছো কি? দাঁড়াও। কি করছো হেম? হেম, হেম, ওটা পিয়ানোর উপর পড়লে। ছেড়ে দাও, আমাকে ছাড়ো বলছি। তোমার এই সুখের ঘর আমি তছনছ করে দেবো। তোমার সবের পিয়ানো ভাঙবো। এবার শান্তি হয়েছে তো? নিষ্প্রাণ পিয়ানোর গায়ে এবার হাত পুলো। হ্যাঁ, আমার শান্তি নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। এসব কি হচ্ছে হেমকুসুম? যা ইচ্ছে হোক, তুমি আমাদের মধ্যে একদম কথা বলতে আসবে না পিসিমা। কেন? এলে কি করবি? কোন মুখে যে ছেলের বাড়িতে আসো বুঝতে পারি না আমি। হেম, মা তোমার পায়ে পড়ি, তুমি এখান থেকে যাও। স্ত্রীর কাছে একটু নিচু হতে পারো না? একটু নরম হতে পারো না? এ বাড়িতে এলেই যদি তুমি এরকম করো। তুমি তো জানো, একটুতেই আমার মাথা গরম হয়ে যায়। কখন কি বলি, কি করে বসি নিজেই জানি না। তবু একটু কাছে এসে হাত ধরে বলবে না যে হেম এ বাড়িতে এসে থাকো? তোমার মায়ের সামনে তুমি আমাকে অপমান করলে। মনে রেখো, হেম কুসুম তোমার আদর কাটতে আসেনি। জেদের বসে যে ভুল করেছি, সারা জীবন তার খেসারত দেব। একা একা ও বাড়িতে যদি চোখের জলেও বুক ভাসাই, কেউ যেন আমার খোঁজ না নেয়। সারা
টাকা। একটা গান উঠে আসছে ভেতর থেকে, কিন্তু এ কেমন উঠে আসা? বুকের ভেতরটা যেন পিষে গুঁড়িয়ে উঠে আসছে এই গান। একাকী তুমিও একাকী আজি বাদল রাতে নীদ নাহি আখি পাতে ডাকিছে দাদুরি মিলন তিয়াসে ঝিল্লি ডাকিছে উল্লাসে পল্লীর বধূ বিরহী বধূরে মধুর মিলনে সম্ভাষে আমার যে সাদ বড় সারো রাত। জানেন বড় মামা, মিউনিসিপ্যালিটির বন্ধুদের আমি বলেছিলাম আমার নামে যদি রাস্তা করতেই হয় মরে গেলে করতে। সেই জন্য ওদের খুব বেশি দেরি করতে হতো না। আরে বাবা, পরের জন্য তো অনেক কিছু করলে, এবার নিজের দিকে একটু তাকাও। স্যার নীলরতন সরকার কি বলছেন জানো? ব্লাড সুগার, হাইপার টেনশন, বাত। আরে হেসো না তো, সভা সমিতি গান বাজনা সব বন্ধ রাখতে হবে। মিস্টার এপি শ্যাম, বার অ্যাট ল, তার কি শুয়ে বসে থাকলে চলে? কত লোক আমাদের উপর নির্ভর করে আছে। হ্যাঁ, কত গাইয়ে বাজিয়ে সাধু ফকির ঠক জোচ্চোর। আরে বাবা, লখনৌতে কি তুমি ছাড়া লোক নেই? ওই দেখো, তুমি হাসছো। আমার কি ইচ্ছে করে জানেন, যেদিন চিতায় উঠব সেদিনও যেন সবাইকার দিকে চেয়ে ফিক করে একটু হেসে চোখ বুঝতে পারি। এখনো অনেক টাকা উপায় করতে হবে। তোমার কত টাকা চাই অতুল? যাদের প্রথম থেকে কিছু কিছু দিয়ে আসছি, আজ হঠাৎ তাদের না বলতে পারি না। এদেশে তুমি ছাড়া আর পয়সা দেবার লোক নেই। তুমি প্রবাসী বাঙালি। এ কথা বলবেন না। লখনৌ আমার জন্মভূমি না হতে পারে, অন্নভূমি তো। যে দেশ থেকে দুহাত ভরে উপার্জন করেছি, সেই দেশের মানুষের জন্য কিছুটা তার ব্যয় করব না? নানা কাজে লখনৌতে নিজেকে জড়িয়ে ফেলেছি। এদেশের মানুষকে বড় আপন মনে হয়। অযোধ্যার শেষ নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় মেটিয়া বুরুজে বন্দি জীবন যাপন করছেন। ইতিহাসের কি প্রতিশোধ দেখো। আর অতুল প্রসাদ সেন বাংলার দূত হয়ে লখনৌয়ে প্রবাসী হয়েছে। নিজেকে প্রবাসী ভাবতে কেমন সংকোচ হয়। লখনৌয়ে ফিরে যাব। ওখানে হেমকুসুম আছে, দিলীপ আছে। হিম যে শুনেছিলাম। হ্যাঁ, আলাদাই থাকে, তবু তো লখনৌতে আছে। কে জানে, হয়তো ওখানকার মাটিতেই ছাইটুকু রেখে যাব। কত গান তো হলো গাওয়া, আর মিছে কেন গাওয়া? কত গান তো হলো গাওয়া। বাবা, আসবো? আরে দিলীপ, হায় হায়, এসো এসো। তোমার মা কেমন আছেন? আপনি তো আজ সকালেও ঘুরে এসেছেন হেমন্ত কুমারের বাড়ি আর কে শ্রীবাস্তবের বাড়ি। মায়ের বাড়ি কি অনেক দূর? অনেক দূর। তোমাদের বাড়ি থেকে এপিসেন রোডে হেমন্ত নিবাস যত দূর, এ দূরত্ব তুমি বুঝবে না। আপনারা লক্ষ্য করেননি বাবা, আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি।
মাথায় বড়। আমি তোমাকে সত্যিকারে বড় মাপের মানুষ করতে চেয়েছিলাম দিলীপ। আমার দুঃখ কি জানো, তুমি তা হতে পারলে না। বড় হওয়ার চেয়ে ছোট সুখ, ছোট শান্তি অনেক বেশি জরুরি বাবা। তোমার মা এসব কথা বলতে শিখিয়েছে বুঝি? মা মনে করেন আমি আপনার দিকে, আপনি মনে করেন আমি মায়ের দলে। Such parents cannot expect a better son. কি বললে? ছেলেবেলায় তোমার জন্য মাস মাস 500 টাকা গুনিয়ে দিয়েছি প্রাইভেট টিউটরকে। তার বিনিময়ে তুমি বাবা মার প্রত্যাশা কতটুকু পূরণ করেছো? লেখাপড়াটা মহাজনী ব্যবসা নয় বাবা। তুমি অকৃতজ্ঞ। তোমাকে নৈনি কলেজে ফার্মিং পড়িয়েছি, তোমার হেমন্ত কাকার সঙ্গে তোমাকে বিলেতে পাঠিয়েছি। আসলে আপনি আমাকে দূরেই রাখতে চেয়েছেন। হোম সুইট হোম আমার কোনোদিনই হয়নি। আমারও তো হয়নি দিলীপ, আমি আজীবন পরবাসী রয়ে গেলাম। বাবা, কথা বলো না, কথা বলো না। আমার শরীর কিরকম করছে। আরও যে সময় নেই, কত কিছু করা হলো না। বাবা কি কষ্ট হচ্ছে আপনার? উঠুন, আমাকে ধরুন। ধরতেই তো চেয়েছি দিলীপ, বড় বড় দেরি হয়ে গেল। আপনি চুপ করুন। শোভা, ডক্টর হান্টারকে খবর দাও, বলবে সেন সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। দিলীপ, আমাকে ধর, নামা গাড়ি থেকে। নাম। মা পড়ে যাবে। আমাকে একটু ওর ঘরে নিয়ে চলো। ডাক্তার কি বললো, কেমন আছেন? এত লোক কেন? গঙ্গা প্রসাদ বর্মা, পণ্ডিত রাজনারায়ণ শুক্লা, VN শ্রীবাস্তব, লখনৌ সব বাঙালিরা এসেছে কেন? কি হয়েছে? মা আর বাড়ির ভেতরে গিয়ে কি করবে? যেও না। যাবো তো নাই, বেঁচে থাকতে আমার হাত ধরে ডেকে নিল না, আজ অপরের হাত ধরে ওর ওই মুখ দেখতে যাব। একা থাকতে চেয়েছিল তো থাক, আমিও একা থাকবো, একা। হেম, কে? একটা গান শুনবে হেম? তোমার জন্য বেঁধেছি, আমার জন্য। মা, কি হলো? ঘরে যাবে না? বাবাকে শেষবারের মতো দেখতে। চুপ কর, বাবা গান গাইছে, শুনতে দে। কেন রে তুই যে থাসে থা প্রাণে পরিষ্ফাদ। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।